অনেক বছর আগে যখন আধুনিক ব্যাংক বা ডিজিটাল টাকা ছিল না, তখন ব্যবসা মূলত চালাতো ব্যবসায়ীরা। তারা এক দেশ থেকে আরেক দেশ পণ্য কিনত, বিক্রয় করত। এই ব্যবসা চালানোর জন্য তাদের প্রচুর টাকা দরকার হতো। সময়ের সাথে সাথে কিছু ব্যবসায়ী এত ধনী হয়ে যায় যে তারা অন্য ব্যবসায়ীদের সাহায্য করার জন্য ব্যাংক তৈরি করতে শুরু করে। সেই সময় পৃথিবীর প্রধান টাকা ছিল গোল্ড। যাদের কাছে গোল্ড থাকতো তারা সেটা নিরাপদ রাখার জন্য ব্যাংকে ডিপোজিট করত। যখন কেউ ব্যাংকে গোল্ড জমা দিত, তখন ব্যাংক তাকে একটি রিসিট বা কন্ট্রাক্ট দিত। এই কন্ট্রাক্টে মূলত একটি প্রমিস লেখা থাকতো। প্রমিসটা এরকম যে তোমার গোল্ড আমাদের কাছে নিরাপদ আছে, তুমি চাইলে যে কোনো সময় এসে সংগ্রহ করতে পারবে। শুরুতে এই রিসিট শুধু প্রুফ হিসেবে ব্যবহার হতো যে গোল্ড সত্যিই ব্যাংকে জমা আছে। কিন্তু ধীরে ধীরে ব্যবসায়ীরা একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারল। ভিডিওটি যদি এখন পর্যন্ত ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন, আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো ব্যবসায়ীরা একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারল, সেটা হচ্ছে যে ভারী গোল্ড নিয়ে দূরে দূরে ট্রাভেল করার বদলে তারা শুধু রিসিট দিয়েই ব্যবসা করতে পারবে। ধরুন একজন ব্যবসায়ী ইটালি থেকে ইংল্যান্ডে গিয়ে কটন, তুলা বা অন্য কোনো পণ্য কিনতে চায়। তাকে আর গোল্ড নিয়ে যেতে হয় না, সে শুধু ব্যাংকের দেওয়া রিসিট বিক্রেতাকে দিয়ে দিতে পারে। কারণ সবাই জানতো ওই রিসিটের পিছনে আসল গোল্ড ব্যাংকে রাখা আছে। এভাবে ধীরে ধীরে মানুষ গোল্ডের বদলে পেপার প্রমিস বা এই রিসিট দিয়েই ব্যবসা করতে শুরু করলো। এখন ভাবুন, আপনি সেই ব্যাংক মালিক যার কাছে সব গোল্ড জমা আছে। ধরুন আপনার ব্যাংকের ভল্টে মোট 50 লাখ টাকা এর সমান গোল্ড রাখা আছে। একদিন আরেকজন ব্যবসায়ী আপনার কাছে এসে বলল তার বিজনেসের জন্য কিছু টাকা লোন দরকার। আপনি তাকে রিয়েল গোল্ড না দিয়ে 50 লাখ এর একটা রিসিট দিয়ে দিলেন। সে এখন সেই রিসিট ব্যবহার করে অন্যদের সাথে ব্যবসা করতে পারবে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় ঘটে। রিয়েল গোল্ড এখনও ব্যাংকের ভল্টেই আছে, কিন্তু মার্কেটে এখন মোট 1 কোটি টাকা এর রিসিট সার্কুলেট করছে। মানে বাস্তবে 50 লাখ গোল্ড থাকলেও ইকোনমিতে 1 কোটি টাকা ব্যবহার হচ্ছে। অন্য কথায় ব্যাংক আসলে টাকা ক্রিয়েট করেছে যেন কোনো অদৃশ্য স্থান থেকে। এই আইডিয়াটাই পরে আধুনিক ব্যাংকিং সিস্টেমের ফাউন্ডেশন হয়ে দাঁড়ায়। কিন্তু এই সিস্টেমের একটা বড় সমস্যা ছিল। যদি হঠাৎ করে সবাই একসাথে ব্যাংকে এসে তাদের রিসিট দেখিয়ে গোল্ড ফেরত চাইতো, তাহলে ব্যাংক সেটা দিতে পারতো না। কারণ ব্যাংকের কাছে সব রিসিট কভার করার মতো পরিমাণ মতো গোল্ড থাকতো না। এই সিচুয়েশনকে বলা হয় ব্যাংক রান। হিস্টোরিতে অনেকবার ব্যাংক রান হয়েছে, আর এর কারণে অনেক ব্যাংক ধসে গিয়েছে। ব্যাংকগুলোর আরেকটা বড় রিস্ক ছিল, সেই সময়ে ব্যাংকগুলো সাধারণ ব্যবসায়ীদের চেয়ে বেশি লোন দিত রাজাদের এবং শক্তিশালী শাসকদের। কারণ তাদের বড় বড় অ্যামাউন্টের টাকা দরকার হতো, আর সেই টাকা মূলত ব্যবহার হতো যুদ্ধ করার জন্য। আর্মি, অস্ত্র সরবরাহ সব কিছুই অনেক ব্যয়বহুল ছিল। কিন্তু রাজাদের লোন দেওয়া খুব রিস্কি ছিল। যদি কোনো রাজা যুদ্ধে মারা যেত বা হারতো, তাহলে ব্যাংক হয়তো আর কখনো তার টাকা ফেরত পেত না। আর অনেক সময় রাজারা সরাসরি বলতো, আমি এই লোন আর ফেরত দিব না। এই রিস্ক কমানোর জন্য ব্যাংকগুলো একে অপরের সাথে পার্টনারশিপ বা অ্যালায়েন্স তৈরি করতে শুরু করে। ইউরোপের বিভিন্ন ব্যাংক একে অপরের সাথে নেটওয়ার্ক তৈরি করে। অনেক সময় এই রিলেশনশিপ আরও শক্তিশালী করার জন্য ব্যাংকিং ফ্যামিলিগুলোর মধ্যে ইন্টারম্যারেজ বা একে অপরের মধ্যে বিয়ে পর্যন্ত হতো। এর ফলে যদি কোনো ব্যাংক কোনো সমস্যায় পড়তো, অন্য ব্যাংক তাকে সাপোর্ট করতে পারত। আর যদি কোনো রাজা লোন ফেরত না করত, তাহলে একাধিক ব্যাংক একসাথে প্রেসার তৈরি করতে পারত। ধীরে ধীরে এই ব্যাংকিং জোট আরও শক্তিশালী হয়ে ওঠে। সময়ের সাথে সাথে এই ধরনের সিস্টেমই ইভলভ হয়ে আজকের সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম হয়ে দাঁড়ায়। সিস্টেমে টাকা ধীরে ধীরে গোল্ড থেকে সরে এসে সংখ্যা এবং আর্থিক চুক্তি এর উপর নির্ভর করতে শুরু করে। এখানেই একটা ইন্টারেস্টিং প্রশ্ন আসে,
যদি ব্যাংক চাইলে টাকা তৈরি করতে পারে, তাহলে পৃথিবীতে এখনও দারিদ্র্য কেন আছে? অনেক মানুষ বলে এর কারণ হলো ঘাটতি, মানে পৃথিবীতে সীমিত সম্পদ। কিন্তু টাকা নিজে কোনো ফিজিক্যাল সম্পদ না। টাকা মূলত একটা সোশ্যাল সিস্টেম, একটা সংখ্যা, যার মাধ্যমে আমরা মূল্য পরিমাপ করি এবং লেনদেন করি। এই কারণে থিওরিটিক্যালি টাকা অনেক বেশি পরিমাণে তৈরি করা সম্ভব। তাহলে মানুষ কেন মনে করে টাকা খুবই সীমিত? একটি ধারণা হলো, পুরো অর্থনৈতিক ব্যবস্থা মানুষের এই বিশ্বাসের উপর নির্ভর করে যে টাকা দুর্লভ। মানুষ যখন বিশ্বাস করে টাকা পাওয়া কঠিন, তখন তারা সেটি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে। ছোটবেলা থেকেই অনেককে বলা হয়, ভালো করে পড়াশোনা করো, কঠোর পরিশ্রম করো, না হলে তুমি দরিদ্র হয়ে যাবে। এই ভয় মানুষকে কাজ করতে, প্রতিযোগিতা করতে এবং সফল হতে উৎসাহিত করে। এই দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়, দারিদ্র্য কখনো কখনো অর্থনৈতিক ব্যবস্থার একটি অংশ হিসেবে কাজ করে, যা মানুষকে কাজ করতে উদ্বুদ্ধ করে। কিছু মানুষ আরও বলেন, অর্থনৈতিক সংকট বা বাজার ধসের ঘটনাগুলো একইভাবে কাজ করে। যখন অর্থনৈতিক সংকট ঘটে, তখন অনেক সম্পদ ও অর্থ হারিয়ে যায়। এর ফলে আবারও মনে হয় যে অর্থ সীমিত এবং মূল্যবান। ইতিহাসে যুদ্ধগুলো অনেক সময় বিপুল সম্পদ, অবকাঠামো এবং সম্পত্তি ধ্বংস করেছে। শেষ পর্যন্ত বলা যায়, অর্থ নিজে হয়তো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস নয়। অর্থ আসলে মানুষের তৈরি একটি ব্যবস্থা বা পণ্য, সেবা এবং শ্রমের বিনিময়কে সহজ করে। সমাজে প্রকৃত মূল্য তৈরি হয় মানুষের কাজ, তাদের সৃষ্টি এবং তাদের অবদান থেকে। অর্থ কেবল সেই মূল্যকে বিনিময় করার একটি মাধ্যম। আর যতদিন মানুষ অর্থের উপর বিশ্বাস রাখবে, ততদিন এই পুরো ব্যবস্থাও চলতে থাকবে।